এগুলি হচ্ছে আসল কথা। আপনি যদি ইসলামী ব্যাংকের ইতিহাস দেখেন তাহলে দেখবেন মূলত জামাত সমর্থক বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংক তৈরি করেছিল, এটা সবাই জানতো, এবং সেখানে বিদেশি বিনিয়োগও ছিল। এবং খুব মজার ব্যাপার হচ্ছে নামে ইসলামী ব্যাংক, কিন্তু এটার যে প্রাথমিক বিনিয়োগকারী সেখানে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে জেপি মর্গ্যান চেজ ছিল। জেপি মর্গ্যান চেজ কিন্তু আমেরিকান কোম্পানি, তারা ইনভেস্টমেন্ট ব্যাংকিং করে এবং তারা এটার মালিকানায় ছিল। বিদেশি অনেকগুলি রাষ্ট্র এটার মালিকানায় ছিল, বাহরাইন, তারপরে কুয়েত, সৌদি আরব, এরকম জায়গা থেকে ইনভেস্টররা এখানে ছিলেন। তারপরে ইসলামী ব্যাংক নিয়ে লুটপাট শুরু হয় মূলত আওয়ামী লীগের সময়, এবং এই লুটপাটে নেতৃত্ব দেন একটি শিল্পগোষ্ঠীর মালিক এবং তার সঙ্গে কিছু বুদ্ধিজীবী। সেখানে অধ্যাপক শ্রেণীর লোক ছিলেন, আমি নাম বলি আরাস্তু খান, তারপরে পারভেজ নামে এক লোক। এরা কেউ টিচার, কেউ অর্থনীতিতে পড়াশোনা করেছেন, কেউ ব্যবসায়ী। এরা সবাই মিলে ইসলামী ব্যাংকের লুটপাটে তারা অংশ নেন এবং একটা ক্যামোফ্লেজের মধ্যে দিয়ে ইসলামী ব্যাংকের এই লুটপাটটা শুরু হয়। এবং এই লুটপাট শুধু ইসলামী ব্যাংকে হয় নাই, বাংলাদেশের এনবিএফআই, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, একাধিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কোনো কিছু বাদ দেয় নাই। যেখানে টাকা সেখানে লুট করেছে। টাকা যখন ফুরিয়ে যাচ্ছিল তখন সরকারের টাকা ব্যাংকে ঢুকিয়ে সেই টাকা লুট করা হয়েছে। যেমন পেট্রোবাংলার টাকা, বাপেক্সের টাকা, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের টাকা, এগুলি এই ব্যাংকগুলিতে রাখা হয়েছে এবং তারপর লুট করা হয়েছে। এই জন্য আইন পরিবর্তন পর্যন্ত করা হয়েছিল। সরকারি টাকার একটা নিয়ম ছিল যে সরকারি টাকা সরকারি ব্যাংকে রাখে, সেটাকে বেসরকারি ব্যাংকে রাখার নিয়ম করা হয়েছে। এনবিএফআইতে টাকা রাখার নিয়ম করা হয়েছে, ব্যাংকের টাকা নিয়ে এনবিএফআইতে রেখেছে, নিয়ে সেই টাকা লুট করেছে। এনবিএফআই মানে নন ব্যাংকিং লিজিং প্রতিষ্ঠান যেগুলি, সেগুলি। একটা মজার ব্যাপার লক্ষ্য করেন, এই টাকাগুলি যারা চুরি করেছে তাদের কাছে কিন্তু টাকাগুলি আছে, কারণ তারা চুরি করে নিয়ে গেছে টাকাটা। কিন্তু যারা টাকা রেখেছিল, আমানতদার, সৎ লোক, যারা কর দিয়েছে, যারা বালিশের নিচে, সোফার নিচে, বস্তার মধ্যে, ড্রামে টাকা লুকিয়ে রাখে নাই, এই লোকগুলির টাকা লুট হয়েছে। এরা টাকা ফেরত পাচ্ছে না। যারা চোর তাদের কাছে কিন্তু টাকাগুলি আছে, তারাও আছে, এবং চোরেরা ঘুরে বেড়াচ্ছে, বিদেশে আছে, দেশে আছে, বিভিন্ন জায়গায় আছে। এই যে একটা গ্রুপের নাম বলা হলো, এরকম আরও যারা ঋণ নিয়েছেন এরকম লোকের আছে। ভুয়া ঋণ ইস্যু করা হয়েছে, ভুয়া দারোয়ান, ড্রাইভার, চটপটির দোকান, কিচ্ছু বাদ নাই। কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা ঋণ ইস্যু করা হয়েছে। এমনকি আওয়ামী লীগ সরকার লাস্ট যে ইলেকশনটা করলো, যেটা ওই যে আমি আর ডামির নির্বাচন, তারও কিছুদিন আগে 900 কোটি টাকা এক মাসের মধ্যে ঋণ ইস্যু করা হয়েছিল, একটা পত্রিকাতে খবর হয়েছিল সেটা। এরকম অনেক কিছু আছে। কিন্তু এই যে চাকরি দেওয়া নেওয়া, এই ব্যাংকটাকে পটিয়ার ব্যাংক এবং চট্টগ্রামের ব্যাংকে পরিণত করেছিল এস আলম। এই ব্যাংকে যে নিয়োগ হয়েছিল ইসলামের সময়, কোনো কিছু কি ব্যাংকিংয়ের নিয়ম মেনে হয়েছিল? ব্যাংকিং খাতে নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষার বিধান আছে, কিছু যোগ্যতার বিধান আছে, সেগুলি কিচ্ছু মানা হয়েছিল? মানা হয়নি। আবার এখনও যে এই ব্যাংকটা দখল করা হলো, পুনঃ দখল যখন করা হলো, আবার যে 6,000 না কয় হাজার লোককে নিয়োগ দেওয়া হলো, তারাও কি সঠিক পদ্ধতিতে নিয়োগ পেয়ে এসেছে? এই যে নিয়োগ দিয়ে লোকজনকে ওইখানে চাকরি দিয়ে এটাকে চাকরিদানের প্রতিষ্ঠানে পরিণত করা, এলাকার লোক, এটা সম্ভবত নির্বাচন কেন্দ্রিক ছিল। কোনোটা নির্বাচন কেন্দ্রিক ছিল, কোনোটা লুট কেন্দ্রিক ছিল। যে কোনো কেন্দ্রেই হোক, আপনি একটা রেশিও নেবেন যে পটিয়ার কত লোক, চট্টগ্রামের কত লোক ইসলামী ব্যাংকে চাকরি করে, এসালাম সংক্রান্ত লোকেরা কতজন এখানে চাকরি পেয়েছে নতুন করে। এই জিনিসগুলো বিবেচনায় নিতে হবে। ফলে একটা ব্যাংক না, শুধু একাধিক ব্যাংক, এই যে মারদিয়া